পদ্মায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, সম্পর্ক স্বাভাবিক করে তোলার বিষয়ে আলোচনা। আগরতলা অভিমুখে বুধবার লং মার্চ ঘোষণা বিএনপি ৩ সংগঠনের, ভারতের প্রোপাগান্ডার বিরুদ্ধে তীব্র ক্ষোভ। আইন শৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার, বিধি লঙ্ঘন করে ১৫ বছরে পুলিশে ৮০ থেকে ৯০ হাজার নিয়োগের অভিযোগ ডিএমপি কমিশনারের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ঢাকায় দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ ভারত। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের পক্ষে ছিলেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সোমবার বেলা 11:15টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের মধ্যে এ বৈঠক শুরু হয়। এর আগে বেলা 11টার দিকে ভারতের পররাষ্ট্র সচিবের গাড়িবহর পদ্মায় প্রবেশ করে। ফরেন অফিস কনসালটেশন FOC শুরুর আগে একান্তে কিছু সময় আলাপ আলোচনা করেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন ও বিক্রম মিশ্রি। পরে জসিম মিশ্রির নেতৃত্বে শুরু হয় FOC। বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দেয়। ঢাকার পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও ভিসা জট খোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লি সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘু স্বার্থ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কথা বলে। গত বছরের নভেম্বরে দিল্লিতে পররাষ্ট্র সচিব পর্যায়ে সবশেষ বৈঠক হয়। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব। সেই বৈঠক শেষে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে। আজকেই ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকা ছাড়বেন। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি কথা বলছি তার সাথে। কায়েস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বৈঠক কি শুরু হয়েছে? এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সৌজন্য সাক্ষাৎ করেছেন, মিনিট 15 মতো তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন, বৈঠক করেছেন। তিনি নিচে নেমেছেন। আমি সরাসরি এখন দেখাতে যাচ্ছি। তিনি এখন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। প্রথমে তো কথা ছিল যে গণমাধ্যমের সাথে কথা বলবেন, কিন্তু পরবর্তীতে আমাদেরকে জানানো হয়েছে যে বৈঠকের বিষয়ে তিনি কথা বলবেন। আমি আসলে চেষ্টা করছি তার কথা শোনানোর জন্য। তিনি এই মুহূর্তে ব্রিফিং করছেন। আপনার একটু পড়ে যাবে ভাই, পড়ে যাবে। Good afternoon to all of you. I am here in Dhaka at the invitation of my Bangladesh colleague, His Excellency Mohammad Jasimuddin, the Foreign Secretary of Bangladesh, for discussions and consultations on the entire gamut of issues in the extremely important bilateral relationship between India and Bangladesh. Since the political changes in Bangladesh in August this year, there has of course been contact between our leaderships. The Prime Minister was the first world leader to greet the Chief Advisor on his assumption of office. The two of them had a very cordial telephone conversation thereafter, and the Chief Advisor also accepted the Prime Minister's invitation to speak at the third Voice of the Global South summit that was held in August this year. Since then, the External Affairs Minister and the Foreign Affairs Advisor have also been in touch. They met each other on the sidelines of the UN General Assembly in New York in September this year, and my visit follows those interactions and is the first foreign secretary level structured engagement between the two sides following those developments. Today's discussions have given both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today
to have had a frank, candid, and constructive exchange of views with all my interlocutors. I emphasized that India desires a positive, constructive, and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. This is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed. It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. Thank you all very much. Excellency, do you believe this is still the golden era? ধন্যবাদ ইমরুল কায়েস। এতক্ষণ ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ৩ সহযোগী সংগঠন। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল আগামী বুধবার এই কর্মসূচি পালন করবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগামী ১১ ডিসেম্বর বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের কর্মসূচি পালিত হবে। সেদিন সকাল ৮টায় নয়াপল্টনে জমায়েত হয়ে শান্তিপূর্ণ লং মার্চ শুরু হবে। গত রবিবার এই ৩ সংগঠন ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি করে। ভারতে বাংলাদেশ মিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ভারতের মিডিয়ার বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে আগরতলা অভিমুখে এই লং মার্চ। বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়ন ইইউ রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সোমবার তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ১৯ দেশের মিশন প্রধানদের সাথে বৈঠক শেষে প্রধান এ কথা জানান। তার কার্যালয়ে ইইউ মিশন প্রধানদের সাথে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। নির্বাচন, গণতন্ত্র, পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। And it is particularly important in our view that you communicate what you are doing. The fact that you could assemble entire EU delegations in Bangladesh and Dhaka, it shows the support to Bangladesh, the political support as well as economic support, moral support, and other supports. So this is something very rejuvenating for us, emerging out of a terrible situation that we had only hardly 4 months back.
স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে। সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করা যাবে না। খুলনায় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ ও খুলনা বিভাগের আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুযোগ না দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, বিভিন্ন জায়গায় মব জাস্টিস বন্ধে জোর পদক্ষেপ নিতে হবে। হুঁশিয়ারি দেন, ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। নিরপরাধ কাউকে গ্রেফতার করা যাবে না। চাকরিবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ 15 বছরে পুলিশে 80 থেকে 90 হাজার নিয়োগ দিয়েছে। অভিযোগ স্বয়ং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর। অবসর থেকে ফিরে গেল 21 নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের 38তম কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে জুলাই আগস্টে কিছু পুলিশের নেতিবাচক ভূমিকার জন্য তাদের হয়ে ক্ষমা চান তিনি। পুলিশের মনোবল এবং কর্মতৎপরতা না ফেরার পেছনে দায়ী করেন বিগত 15 বছরের নৈরাজ্যকে। জুলাই আগস্টে করা মামলায় তদন্তের আগে কাউকে হয়রানি না করতে কঠিনভাবে নির্দেশ দেন ডিএমপি কমিশনার। মামলা বাণিজ্যের প্রমাণ পেলে বাদী বা পুলিশের বিরুদ্ধে পাল্টা মামলার হুঁশিয়ারি দেন তিনি। নগরীর অপরাধ ও যানজটকে প্রধান সমস্যা চিহ্নিত করে কমিশনার জানান, 72 ঘণ্টা নয়, সাধারণ ডায়েরির 1 থেকে 2 ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেবে পুলিশ। বাংলা ভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাতে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 47 বছর। বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হকের জ্যেষ্ঠ সন্তান তিনি। মৃত্যুকালে মোহাম্মদ আজিজুল হক বাবা, মা, স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে, ভাই বোন সহ আত্মীয় স্বজন সহ অসংখ্য ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাত 10টায় মরহুমের মরদেহ দেশে আসবে। মঙ্গলবার টিকাটুলি জামে মসজিদে জোহরের নামাজের পর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে আজিজুল হককে দাফন করা হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।